ইভেলি বিশ সংলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফসার উদ্দিন। আপনারা জানেন যে করোনার এই ক্রান্তিকালীন সময়ে আমরা ইভেলি বিশ সংলাপে ব্যবসা বাণিজ্যের অগ্রগতি এবং ব্যবসা বাণিজ্যের চ্যালেঞ্জগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। আমরা আজ শ্রমবাজার নিয়ে আলোচনা করব। শ্রমবাজারে চ্যালেঞ্জ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে দুজন অতিথি এর মধ্যে যুক্ত হবেন। আমাদের সাথে যুক্ত হবেন শামীম আহমেদ চৌধুরী নোমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস বায়রার মহাসচিব, এবং আমাদের সাথে যুক্ত হবেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান জনাব শরীফুল হাসান। আমরা মূল আলোচনা যাওয়ার আগে আমাদের হাতে প্রতিদিনের সংবাদের একটি সংবাদ আমাদের হাতে আছে, আমরা সেই সংবাদটি একটু দেখে আসব। করোনায় বিশাল ধাক্কা লেগেছে দেশের এভিয়েশন খাতে। বছর শেষে দেশীয় প্রাইভেট এয়ারলাইন্সগুলো সেই ধাক্কা অনেকটা সামলে উঠতে পারলেও মুখ থুবড়ে পড়েছে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গেল 9 মাসে প্রতিষ্ঠানটি লোকসান গুনেছে 3,000 কোটি টাকারও বেশি। বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও সেই ক্ষতি পুষিয়ে উঠতে পারেনি বিমানের কার্গো পরিবহন। করোনায় এভিয়েশন খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের সহকর্মী লাকমিনা জেসমিন সোমার 4 পর্বের ধারাবাহিকের একটি পর্ব আমাদের হাতে এই মুহূর্তে আছে, আমরা সেটি দেখে আসবো। 8 মার্চ 2020 বাংলাদেশে প্রথম কোভিড-19 ভাইরাসের উপস্থিতি পাওয়া গেল বিদেশ ফেরত এক বাংলাদেশির দেহে। 24 মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশের আকাশপথ। প্রায় 3 মাস বন্ধ থাকার পর 1 জুন থেকে অভ্যন্তরীণ রুটে এবং 16 জুন থেকে ফের আন্তর্জাতিক রুটে একে একে ফ্লাইট চালু করে বাংলাদেশ। সীমিত পরিসরে ফ্লাইট চালু হলেও বিশাল ক্ষতি থেকে বাঁচতে পারেনি বাংলাদেশের এভিয়েশন খাত। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অভিযোগ, সংস্থাটি চার্টার্ড কিংবা স্পেশাল ফ্লাইট পরিচালনার একচেটিয়া সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। তাদের ম্যানেজমেন্ট ঘাটতি আছে, প্রফেশনালিজমের কিছুটা ঘাটতি আছে। প্রাইভেট এয়ারলাইন্স গুলোকে যেমন নিজেদের তাদের আয়ের উৎস না করলে তারা তাদের বেতন পাবে না, বা তাদের যে ধরনের আছে অবলিগেশন আছে স্টাফদের, তারা 10 বার চিন্তা করবে যে না একটা লস মেকিং রুটে তারা যাবে কি যাবে না। বাট বিমানের এখানে সেই জায়গাটাতে একটু ডেফিনেটলি ঘাটতি আছে। তাদের পাইলটদের 1 পয়সা বেতন কমে নাই, লাইক সরকারি কর্মকর্তা, সিভিল সেক্টরে যারা তাদের কিন্তু কমেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলছে, মার্চ থেকে জুন প্রথম 4 মাসেই রাষ্ট্রীয় সংস্থাটিকে অপারেটিং লস গুনতে হয়েছে 1,700 কোটি টাকা। এরপর জুলাই থেকে গেল নভেম্বর 5 মাসে বিমানের অপারেটিং লস হয়েছে আরও 1,600 কোটি টাকা। সব মিলিয়ে 9 মাসে লোকসানের খাতায় 3,300 কোটি টাকার হিসাব লিখেছে বাংলাদেশ বিমান। করোনার ধাক্কায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে দেশের এয়ারলাইন্স কোম্পানিগুলো। বিমান চলাচল না করলেও গ্রাউন্ডে ফেলে রেখে রক্ষণাবেক্ষণ ব্যয় বহন করতে হচ্ছে এই উড়োজাহাজগুলোর। বিমানের হিসাব বলছে, আয় হোক আর না হোক প্রতি মাসে তাদের নিট খরচ গুনতে হয় 628 কোটি টাকা। কোভিডের কারণে শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের এয়ারলাইন্স, যত বড় এয়ারলাইন্স তত বেশি ক্ষতি। আমাদের টার্গেট ছিল যে 2019-20 আমরা মিনিমাম 2,000 কোটি টাকার একটা টার্গেট ছিল বিমানকে নিয়ে, কিন্তু কোভিডের সংক্রমণের কারণে আমরা সেই লক্ষ্যে অত পৌঁছতে পারিনি। করোনার মধ্যেও বিমান বহরে যুক্ত হয়েছে নিত্য নতুন আধুনিক উড়োজাহাজ। তবে সেই নতুন ডানায় ভর করে বিমান কি পারবে লাভজনকভাবে উঠতে? লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। আমাদের সহকর্মী সোমার প্রতিবেদন দেখলাম। আমরা আলোচনায় ফিরবো। আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন। আমাদের সাথে আছেন বায়রা মহাসচিব জনাব শামীম আহমেদ চৌধুরী নোমান, আমাদের সাথে আছেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান জনাব শরীফুল হাসান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ইভ্যালি বিশ সংলাপে। জনাব শরীফুল হাসান, আপনাকে দিয়ে শুরু করি। মূলত একদম সরাসরি আমাদের আজকের বিষয়বস্তুতে চলে যায় যে আমরা জানি যে করোনার সময়ে এমন কোনো খাত নেই যেই খাতে করোনার নেতিবাচক প্রভাব রাখেনি, নেতিবাচক থাবা বসায়নি। এখন পর্যন্ত তার ঘানি টানতে হচ্ছে বিশ্বের মোটামুটি প্রত্যেকটি দেশকে। সেই ধারাবাহিকতা কিন্তু বাংলাদেশের শ্রমবাজারে সেটা ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। যারা এজেন্সি হিসেবে কাজ করছে, এজেন্সিগুলো আসলে বেশ ক্ষতির মুখে পড়েছে। সব কিছু মিলিয়ে আমরা যদি শ্রমবাজারের বর্তমান চ্যালেঞ্জগুলো আপনার কাছে জানতে চাই, সব দিক বিবেচনায় কি কি চ্যালেঞ্জ এই মুহূর্তে আমাদের সামনে আছে, জনাব শরীফুল হাসান। ধন্যবাদ। নিউজ 24 যে রিপোর্টার সোমার যে রিপোর্টটা দেখছিলাম আমরা, পুরো বিষয়টা কিন্তু তার সাথে আমাদের বৈদেশিক শ্রমবাজার, এয়ারলাইন্স সবকিছু কিন্তু খুব সম্পর্কযুক্ত। আপনি জানেন প্রতি বছর শুধু আমাদের বিদেশে কর্মসংস্থানে হয় 7 থেকে 8 লাখ লোকের। তার মানে এই 7 লাখ লোকের কিন্তু আমাদের
এয়ারলাইন্স, আমাদের এজেন্সি, ট্রাভেল এজেন্সি গুলো করে, তাদের রিক্রুটমেন্টের সঙ্গে জড়িত থাকে হচ্ছে আমাদের রিক্রুটিং এজেন্সি গুলো। তো কোভিড এর কারণে আমি সবসময় বলি যে আমাদের অনেকগুলো খাত কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু একেবারে প্রথম মুহূর্ত থেকে যে খাতটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সেটা হচ্ছে মাইগ্রেশন, ট্রাভেল, বিমান, এগুলো, কারণ মুভমেন্টটা আপনার রেস্ট্রিকশন হয়ে গেছে। এখন সংকটটা যেটা হয়েছে, আপনার কিছু কিছু ব্যবসা তাদের সারা জীবনের রিস্ক অ্যানালাইসিস এর মধ্যে কখনো কোভিড ছিল না। কিভাবে? আপনি আমাদের যে কমার্শিয়াল এয়ারলাইন্স বা এই ধরনের বিমান চলাচল গুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এসে যে গ্রো করলো, এইটা চূড়ান্ত রূপ পেলো 70s, 80s, 90s এ। জি। তো কখনোই কেউ ভাবেনি যে কোভিড এর কারণে এমন দিন আসতে পারে যাতে পুরো পৃথিবীর মধ্যে এয়ারলাইন বন্ধ হয়ে যাবে। তো যার কারণে আপনার এয়ারলাইন ব্যবসা খুব ক্ষতিগ্রস্ত। গত বছরের কথা যদি বলি, আমাদের যেখানে 7.5 লাখ লোকের বিদেশে কর্মসংস্থান হওয়ার কথা ছিল, আমরা মাত্র 2,17,000 লোক পাঠাতে পেরেছি। তার মানে স্বাভাবিক সময়ের চেয়ে 5 লাখ লোক আমাদের কম গিয়েছে। জি। উল্টো আমাদের ফেরত আসছে 5 লাখের বেশি। মানে আমাদের প্রতি বছর শ্রম বাজারে 20 লাখ লোক প্রবেশ করে, তার মধ্যে 7 থেকে 10 লাখ লোক আমাদের বাইরে চলে যেত। সেই উল্টো আপনার বিদেশ থেকে চাকরি হারিয়ে 5 লাখ লোক ফেরত আসলো, ছুটিতে এসে আটকা পড়লো 1 থেকে 1.5 লাখ লোক, তারা আবার বিদেশে যেতে পারছে না। সমস্ত কিছু মিলে আপনার বৈদেশিক কর্মসংস্থান, ট্রাভেল এজেন্সি, রিক্রুটমেন্ট, এই যে নোমান ভাইরা আছেন, বাইরে প্রায় 1000 কোটি টাকার বিনিয়োগ আটকে যাওয়া, অনেক তরুণ যারা টাকা দিয়েছিল তারা যেতে পারছে না, সবগুলো মিলে একটা স্থবিরত অবস্থা থেকে যেমন এই মুহূর্তের চ্যালেঞ্জ আমি বলি 3টা। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আবার সবকিছু স্বাভাবিক করা, আবার কবে নাগাদ লোকজন যাবে, আবার কবে নাগাদ এয়ারলাইন ব্যবসা স্বাভাবিক হবে, সেটা হচ্ছে প্রথম চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের যারা ফেরত এসছে, যারা কাজ হারিয়েছে বিদেশ থেকে, এয়ারলাইন্সের ব্যবসা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, রিক্রুটিং এজেন্সি যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই ক্ষতিটাকে রিকভারি বা স্বাভাবিক কবে নাগাদ আমরা করতে পারি, সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় চ্যালেঞ্জ। তৃতীয় চ্যালেঞ্জ হচ্ছে ভবিষ্যতে যে এই রকম পরিস্থিতিতে আমরা কি করে সেটা কোপ আপ করবো, নতুন কোন ধরনের দক্ষতা দরকার। কোভিড এর কারণে কিন্তু আপনার অনেকগুলো চেঞ্জ হয়ে গেছে কর্মের, আপনার টেকনোলজি চলে আসছে যেটা 10 বছর পরে আসতো। তো সেই জায়গাগুলোতে করে এই মুহূর্তে কোন ধরনের দক্ষ লোকের চাহিদা আছে, এয়ারলাইন্সে কি ধরনের ব্যবসা হবে, ট্যুরিজম কেমন দাঁড়াবে, রিক্রুটমেন্টে কি হবে, এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের আগামী দিনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। জি, অনেক ধন্যবাদ। আমাদের সাথে শামীম আহমেদ চৌধুরী নোমান আছেন। নোমান ভাই, যে বিষয়টি জানতে চাই, মূলত আপনারা অনেকদিন ধরেই কিন্তু বাইরা সহ সরকারি বেসরকারিভাবে নানাভাবে আপনারা এই বিষয়গুলো সমাধান করার চেষ্টা করছেন, বিশেষ করে যারা দেশের বাইরে কাজ করতে যাবেন তাদের অধিকার নিশ্চিত করা, তাদের কাজের পরিবেশ দেয়া, তাদের দক্ষতার মূল্যায়নের জায়গাটা যাতে ঠিক থাকে সেইভাবে কৌশল ঠিক করে দেয়া বা কূটনৈতিক সম্পর্ক জোরদার করা, সব কিছু মিলিয়ে মূলত আপনার কাছে জানতে চাওয়া যে এই বর্তমান পরিস্থিতিকে মোকাবেলার জন্য এই মুহূর্তে আপনাদের উদ্যোগগুলো আপনারা কি কি নিচ্ছেন এবং সেক্ষেত্রে অগ্রগতি কতটা আছে একটু যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি একটু কারেকশন করে নিই, আমি বর্তমান মহাসচিব নই, বিকজ আমাদের টেনিটি শেষ হয়ে গেছে। আমি সাবেক মহাসচিব হিসেবে আছি, বিকজ আমরা এখন একজন মানে বলতে পারে সেক্টরের একজন মেম্বার হিসেবে কাজ করছি, সেটি বলা ভালো। আপনি যেটি জানতে চাইছেন, শহীদুল ভাই অলরেডি জিনিসটি ব্যাখ্যা করেছেন খুব সুন্দর করে, আমরা এটি নিয়ে অনেকবার আলোচনা করেছি। তবে আমি কতগুলি পজিটিভ দিক বলবো, সেটি হলো যে কোভিড পরবর্তী পরিস্থিতিতে মানে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেভাবে একটা অ্যাপ্রিহেন্ড করা হয়েছিল যে বিগিনিং অফ দি যখন এই প্যান্ডামিকটা শুরু হয়, যে আমাদের 8 থেকে 10 লক্ষ কর্মী ফেরত আসবেন, তারপরে আমাদের রেমিটেন্সের উপরে একটি 20 থেকে 25 থেকে 35% রেমিটেন্সে ধস নামবে। বাট আমরা দেখতে পেয়েছি যে দুটি জায়গায় আমরা আসলে এটি সরকারের সফল উদ্যোগ বলবো আমি, সেই কারণে কিন্তু আমরা আমাদের রেমিটেন্স প্রবাহটি রেকর্ড পরিমাণ আমরা গত 5 মাস ধরে দেখছি। সেটি হয়তো বিভিন্ন রিজন থাকতে পারে, এটি নিয়ে অন্য বিতর্ক আছে। বাট আমরা যদি মাইগ্রেশনের কথা বলি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেই পরিমাণ কর্মী ফেরত আসেনি এই পর্যন্ত, সব মিলিয়ে মানে সব ধরনের কর্মী মিলে 4 লাখ কত কর্মী ফেরত এসছেন, তার মধ্যে ছুটিতে আসা আছে, আনডকুমেন্টেড আছে, বিভিন্ন রিজনের জন্য। এমনি কিন্তু ওভারঅল আমাদের প্রতি মাসে নর্মাল সময় 30 থেকে 35,000 কর্মী ফেরত আসেন বিভিন্ন রিজনে ছুটিতে কন্ট্রাক্ট শেষ করে। তাহলে সেই এভারেজে যদি আমরা দেখি তাহলে কিন্তু সেটি শুধু আতঙ্কিত হওয়ার নয়। দ্বিতীয় যেটি হয়েছে যে আমরা যখন এই বর্ডারটি আস্তে আস্তে খোলা শুরু হলো, স্পেশালি আমি নির্দিষ্ট কথা বলবো, সেখানে কিন্তু আমাদের কাছে প্রচুর ডিমান্ড কিন্তু এখন আসছে, নতুন ডিমান্ড। যেমন
দুবাই শ্রম বাজারে আমরা দেখতে পাচ্ছি যে বেশ আপনি যদি এয়ারপোর্টে লক্ষ্য করেন এবং সেখানে দেখবেন যে দুবাইতে কিন্তু আপনার অনেক বছর পরে দুবাই মার্কেটটা একটু ভিন্ন প্রক্রিয়া আমি বলবো শুরু হয়েছে। সেখানে কিন্তু প্রচুর কর্মী চাহিদা এবং ডিমান্ড কিন্তু আমাদের সদস্য ভাইরা পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরি। সাইমালটেনিয়াসলি আমি সৌদি আরবের কথাও বলবো, সেখান থেকেও কিন্তু বেশ কিছু নতুন ডিমান্ড ক্রিয়েট হচ্ছে। তার মানে দিজ আর দি পজিটিভ সাইন। আমরা যে জায়গাটা এখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটি হলো টিকিটটা নিয়ে। আমাদের যে এয়ারফেয়ারটি অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, এটি এই মাইগ্রেশন মুভমেন্টটাকে সাংঘাতিক রেস্ট্রিক্টেড করে দিয়েছে। কারণটি হলো যে আপনার $250-300 টিকিট আমাদেরকে কিনতে হয় $1200 থেকে $1500। তার মানে এই যে বড় অঙ্কের একটি টাকা, আপনি যদি খেয়াল করে দেখেন আমাদের যে ফ্লাইট যেটা আছে তার কিন্তু আমরা বিমান আগে যে স্ট্র্যাটেজি ছিল 7.5% মতো তারা ক্যারি করতে পারতো টোটাল আমাদের যে ডিপার্চার হয়, সেখানে অলমোস্ট 90% এর উপরে নিয়ে যাচ্ছে ফরেন ক্যারিয়ার। তার মানে এই যে টিকিটের মূল্যটি বাড়ার কারণে আমাদের কিন্তু বিশাল অঙ্কের টাকা ড্রেন হয়ে যাচ্ছে, যেটা আমাদের অনেক কষ্টার্জিত মুদ্রা, বৈদেশিক মুদ্রা আমরা আহরণ করছি, সেখানে কিন্তু বিশাল অঙ্কের টাকাটি চলে যাচ্ছে এই ফরেন ক্যারিয়ারের মাধ্যমে বাইরে। তাহলে এই জায়গাটায় আমরা কেন একটি লেবার ফেয়ার, আমরা মন্ত্রী মহোদয়ের কাছে কথা বলেছে, মন্ত্রী মহোদয় বিমান মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছেন, বেসামরিক বিমান চালাতে সব জায়গায় কথা বলেছেন যে এই মাইগ্রেশনের যারা যাবেন তাদের জন্য একটা স্পেশাল ফেয়ার করা, বা এই কোভিড পরবর্তী পরিস্থিতিতে এটা প্রায়োরিটি বেসিসে তাদের জন্য একটা স্পেশাল ফেয়ার নির্ধারণ যদি করা যায়, তাহলে কিন্তু এখানে মাইগ্রেশন কস্টটাও যেমন লাঘব হবে, সেখানে আমাদের যে কর্মীরা, অনেক কর্মী আমাদের এখন কিন্তু রেডি হয়ে আছেন, ফ্লাইটের কারণে কিন্তু আমরা সম্ভবত ফ্লাইট করতে পারছি না। এখানে কিন্তু আরেকটি সংখ্যাও কাজ করছে। আমরা ক্রমান্বয়ে দেখতে পাচ্ছি মিডল ইস্টে কিন্তু এই সংক্রমণটি আবার কিছুটা পার্সেন্টেজ বাড়ছে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আরেকটি ভয় থেকে যাচ্ছে যে কোনো সময় কিন্তু যদি বর্ডারটি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু পূর্বের যে অবস্থাটি ছিল, আমরা যে কর্মী নিয়ে আটকে গেছিলাম, যেটি শরীফুল হাসান ভাই বলেছেন যে আমাদের প্রায় 1500 কোটি টাকার মতো একটি লোক নিয়ে আমাদের আটকে গেছে, আমরা কিন্তু আবারও সেই অবস্থায় পড়ে যাব। তাহলে সেই ক্ষেত্রে এই অবস্থা থেকে উত্তরণে কিন্তু আর সুযোগ থাকবে না। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের এই বর্তমান পরিস্থিতিটা বিশেষ বিবেচনায় নিয়ে আমাদের এই স্পিড আপ করার জন্য। জি শামীম ভাই, আমি আপনার কাছে এই বিষয়গুলো নিয়ে আবারও আসবো। আপনারা দুজন আমাদের সাথে যুক্ত আছেন, জনাব শামীম আহমেদ চৌধুরী নোমান এবং জনাব শরীফুল হাসান। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কিভাবে সমাধানের পথ বের করা যায়, কিভাবে কর্মীদের আরও দক্ষতা বৃদ্ধি করা যায়, এবং নতুন নতুন কাজের ধরন, যেটা শরীফ ভাই বলছিলেন যে নতুন নতুন দক্ষতা যেটা 10 বছর পরে আসার কথা ছিল, সেই ট্রেনটা চলে এসেছে। সো নতুন চ্যালেঞ্জ কিন্তু আমাদের সামনে আছে কর্মীদের দক্ষ করার ক্ষেত্রে। আমরা সবগুলো বিষয় নিয়ে আলোচনা করবো। এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। আপনারা দুজন আমাদের সাথে আছেন, দর্শক আমাদের সাথেই থাকুন। স্বাগত আরেকবার ইভ্যালি বিশ্বনাপে। আমরা শ্রমবাজারের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করছি। আমাদের সাথে জনাব শামীম আহমেদ চৌধুরী নোমান আছেন, আমাদের সাথে আছেন জনাব শরীফুল হাসান। জনাব শরীফুল হাসান, আপনার কাছে আরেকবার আসবো। মূলত আমরা দেখতে পেয়েছি যে শ্রমবাজারগুলোতে যেখানে প্রতিনিয়ত আমাদের শ্রমিকরা যাচ্ছে এবং তাদের নানা রকম অভিযোগ কিন্তু আমরা প্রায়শই শুনতে পাই, শ্রমিক নির্যাতন, শ্রমিকের মৃত্যু হচ্ছে, এবং সেক্ষেত্রে সেই অনেকের অভিযোগ যে তাদের সেই অভিযোগগুলো আমলেও নেওয়া হয় না, সমাধানও হয় না সহসা। সেক্ষেত্রে নতুন শ্রমবাজার পাওয়াটা আসলে আমাদের বাংলাদেশের জন্য কতটা চ্যালেঞ্জ, পুরনো শ্রমবাজারগুলোকে কিভাবে শ্রমিকদের জন্য ফ্রেন্ডলি করা যায়, সে বিষয়ে আসলে আপনার মতামত জানতে চাচ্ছিলাম। আপনার নতুন শ্রমবাজার তো আসলে বিকল্প গত 5 দশক ধরে, স্বাধীনতার 50 বছর হতে চলছে আমাদের শ্রমবাজারটা মূলত মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। সৌদি আরব, আরব আমিরাত, মানে কাতার, কুয়েত, ওমান, এই বাজারগুলো কেন্দ্রিক। তার বাইরে আমাদের সাউথ ইস্ট এশিয়ার সিঙ্গাপুর, মালয়েশিয়া আমাদের কিছু লোকজন যায়। বিকল্প যে শ্রমবাজার, আমরা অনেক সময় কাগজে কলমে বলি যে আমাদের 170টা দেশে কর্মী যায়, কিন্তু আমি একেবারে তথ্য সহ বিশ্লেষণ করে সেটা দেখিয়েছিলাম আমাদের শ্রমবাজার 11 থেকে 12টা দেশের মধ্যে সীমাবদ্ধ। এমন অনেক আপনি দেশ পাবেন যেখানে 1 বা 2 গিয়েছে। তো 1, 2, 5 গেলে তো আসলে সেটাকে বাজার বলা যায় না। নতুন বাজারে কেন বিকল্প যে নাই, এই কারণে আপনি যদি দেখেন মিডল ইস্টে কিন্তু এখন নতুন নতুন নিয়ম করছে। কুয়েতে দেখেন নিয়ম করেছে, কুয়েত নতুন নিয়ম করেছে, তাদের
ওর জনসংখ্যার কত শতাংশ এখন অভিবাসী কর্মী থাকতে পারবে, কোন দেশের কত কর্মী থাকতে পারবে, এই নিয়ম কানুন গুলোর কারণে কিন্তু আমাদের কর্মীদের আগের যে সম্ভাবনাটা ছিল সেটা কিন্তু এখন আর থাকবে না। আবার প্রযুক্তি, যেটা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমরা বলি, কি হবে চতুর্থ শিল্প বিপ্লব, মানে হচ্ছে আপনার অনেক প্রযুক্তি চলে আসবে। আপনার যেখানে একটা হয়তো আপনার 20 জন 25 জন কর্মী লাগতো, সেখানে তো টেকনোলজি চলে আসবে। আবার এই টেকনোলজি চলে আসার কারণে যেই লোকজনকে সেটার ওরিয়েন্টেশন লাগবে টেকনোলজি চালানোর জন্য, সেই রকমের দক্ষ লোক কি আমাদের আছে? আমরা অনেক বছর ধরে টিকেছিলাম আমরা মূলত অদক্ষ কর্মী পাঠানো, পরিচ্ছন্ন কর্মী, কনস্ট্রাকশন ওয়ার্কার, এই ধরনের কাজে আমরা ছিলাম। কিন্তু আমার কাছে মনে হয় যে সেখান থেকে বের হয়ে যে আমাদের নতুন নতুন যে চাহিদা রয়েছে, এই চাহিদাটা আপনার কৃষি শ্রমিকও হতে পারে। এখন হয়েছে কি, আপনি কৃষি শ্রমিকের জায়গায় যদি নর্মাল মানে উচ্চকাঙ্ক্ষী বা ডিগ্রি পাশে একটা ছেলেকে পাঠান, তাহলে তো কাজ হবে না। কৃষি শ্রমিকের জায়গায় আপনার কৃষি কাজ পারে, বেরি বাগানে কাজ করতে হবে, চাষবাস করতে পারে এমন লোকই লাগবে। ডোমেস্টিক ওয়ার্কারে সেই লোকই লাগে, কেয়ার গিভারে সেই জায়গাটাতে লাগবে। সেই জায়গাগুলোতে আমাদের যথেষ্ট ঘাটতি রয়েছে। কাজে আমার কাছে মনে হয় যে আমাদের এখন অন্ধের মতো না ছুটে কোন দেশে কোন ধরনের কর্মী চায়, তাদেরকে আমরা কতদিনের মধ্যে তৈরি করব, সেই প্রস্তুতি গুলো কিন্তু আমাদের নেওয়া দরকার। একটি জিনিস হচ্ছে, কোভিড এর কারণে কিন্তু আপনার বাজারগুলো কিন্তু একেবারে সংকুচিত হয়ে যায়নি, বরং যেটা হয়েছে নতুন নতুন চাহিদা তৈরি হয়েছে। কোন ধরনের কর্মী লাগবে, যেমন কৃষি শ্রমিকের একটা চাহিদা, মধ্যপ্রাচ্যের একটা দেশ, ইউরোপ থেকে দেশ আসছে, সার্ভিস সেক্টরে কিছু আসছে, ম্যানুফ্যাকচারে কিছু আসছে, টেকনোলজির অনেক কাজে আসছে। আপনি সারা পৃথিবীতে যে পরিমাণ মেডিকেল টেকনোলজিস্ট এই মুহূর্তে লাগছে কোভিড এর কারণে, সেই পরিমাণ মেডিকেল টেকনোলজিস্ট যদি আমরা তৈরি করতে পারতাম, যে পরিমাণ কেয়ার গিভার বা নার্স লাগবে, সেটা দিয়ে তো আপনি জাপানে শেষ করতে পারবেন না, ইউরোপে শেষ করতে পারবেন না। কাজে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আসলে আমরা কোন দেশে কোন মানের কর্মীটা পাঠাবো, সেই সিদ্ধান্ত নেওয়াটা এখন আমাদের জন্য খুব জরুরি। যেই জায়গাটাতে আসলে আমরা অনেক পিছিয়ে আছি, আমাদের ব্যবস্থাপনা বা সবকিছু পিছিয়ে আছে। আর আপনি দ্বিতীয় পয়েন্ট যেটা বললেন নতুন বাজারের আগে যে আমাদের কর্মীদের অভিযোগ, এটি তো সত্যি। দেখেন আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলো বা অন্য জায়গায় আমাদের কর্মীরা কাঙ্ক্ষিত সেবা পান না, দূতাবাসের সেবা পান না, পাসপোর্ট করতে গিয়ে তার ভোগান্তি, কোভিড এর সনদ দিতে তার ভোগান্তি। এই যে ভোগান্তি নানানগুলো কারণ রয়েছে। শুধু যে সেবার মানসিকতা আমাদের দূতাবাসগুলোর নেই তাও না। আপনার যদি কর্মকর্তা দেখেন, সৌদি আরবে আমাদের 20 লাখ লোক, দূতাবাসের শ্রম শাখায় রিয়াদ বা জেদ্দাকে আমরা 20 জন কর্মকর্তাও দিয়েছি, 20 জন কর্মকর্তাও নেই। তাহলে তারা কি করে সেবা দিবেন? আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট হচ্ছে 55টা মন্ত্রণালয়ের মধ্যে নিচের দিকের মন্ত্রণালয়গুলোতে। তো যারা $23 বিলিয়ন পাঠাচ্ছে তাদের জন্য আমরা কতটা বরাদ্দ দিচ্ছি? কাজে এই সার্বিক ব্যবস্থাপনা গুলো কিন্তু আমাদের রয়েছে। আবার যেই পরিমাণ দক্ষ লোক দূতাবাসগুলোতে দরকার, সেবার মানসিকতা দরকার, সেটা আমাদের নেই। যার ফলে সার্বিকভাবে কি বলবো যে আমরা একটা ট্রানজিশন পিরিয়ড, আমি বলবো এটাকে একটা পার করছি, যেটাতে খারাপ হবে না ভালো হবে, কোন জায়গায় যাব। কোভিড আমাদের একটা বাঁক তৈরি করে দিয়েছে। পৃথিবীর ইতিহাসে নানান বাঁক তৈরি হয়, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কোল্ড ওয়ার। এই সময় আমি বলবো যে 1/11 সেরকম একটা বাঁক হচ্ছে কোভিড। এই কোভিড এর পর যে পৃথিবী নতুন দিকে বাঁক নিবে, সেখানে আপনার ট্যুরিজম কেমন হবে, সেখানে আপনার ট্রাভেল এজেন্সি কেমন হবে, রিক্রুটমেন্টটা কেমন হবে, আপনার এয়ারলাইন্স এর ব্যবসা কেমন হবে, কোন ধরনের দক্ষ চাহিদা হবে, সমস্ত কিছু সেখানে আসবে। সেই জায়গার জন্য আমাদের প্রস্তুতিটা আসলে সমন্বিতভাবে নিতে হবে। জি, অনেক ধন্যবাদ। জনাব শামীম আহমেদ চৌধুরী নোমান, আপনার কাছে একটিবার যেতে চাই। মূলত আমরা দেখেছি যে সংবাদ মাধ্যমগুলোতে একটি সংবাদ আমরা দেখেছি, মাদাগাস্কারে মার্চে 1100 কর্মী যাবে বাংলাদেশ থেকে বা যাওয়ার কথা হচ্ছে। বাংলাদেশের তুলনায় 4 গুণ বড় একটি দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার। সেরকম এটা যদি সত্যি হয়, সেক্ষেত্রে আসলে এই সংবাদটা আসলে আমাদের যারা বিদেশে যেতে ইচ্ছুক তাদের জন্য কোনো ধরনের নতুন বার্তা বা ভালো কোনো বার্তা বয়ে আনবে কিনা, এবং নতুন বাজারকে কেন্দ্র করে আমরা যতটুকু জানি যে নির্মাণ প্রকল্পে মূলত এই শ্রমিকগুলা যেতে পারে যদি কথাবার্তা এগিয়ে যায়। সেইভাবে যদি আর কোনো নতুন জায়গা খুঁজে বের করতে হয়, সেক্ষেত্রে আসলে সরকারিভাবে কোন ধরনের ব্যবস্থাপনা দরকার এই মুহূর্তে? ধন্যবাদ আপনাকে। আমি বারবার বলেছি যে আমাদের আসলে অনেকগুলো কোভিড এর যে এফেক্টটা, সেটা কিন্তু পুরো সেক্টরটাকে নতুন করে আপনাকে দেখবার একটা সুযোগ করে দিয়েছে। জি, যেটা হাসান ভাই বলছিলেন যে আমাদের বেশ কিছু দুর্বলতা আছে, সেই দুর্বলতাগুলো কাটিয়ে আমাদের তোলা দরকার। বিকজ আমাদের যে বিশাল মানব সম্পদ রয়ে গেছে এবং পৃথিবীতে চাহিদাও আছে। এখন পোস্ট কোভিড এর পরে কিন্তু চাহিদার ধরনটি চেঞ্জ হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে আর উই রেডি কিনা, আমরা কি
ওই চ্যালেঞ্জটি নেবার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পেরেছি কিনা, এটি গেল এক। আপনি বলেছেন যে মাদাগাস্কার যে কথা বলেছেন, এইভাবে অনেকগুলো দেশই কিন্তু এখন চাহিদা বাড়ছে। যেমন ইস্টার্ন ইউরোপের কিন্তু পোল্যান্ড বলি আমরা, ক্রোয়েশিয়া বলি আমরা, যদি ইস্টার্ন ইউরোপের রোমানিয়া, এই ধরনের অনেকগুলো কান্ট্রিতে আমাদের কিন্তু ডিমান্ড আসছে। আচ্ছা। কারণ প্রবলেম যেটা হচ্ছে, আমরা একটা বড় চ্যালেঞ্জ এখানে পড়ে গেছি, সেটা হলো এই এমবাসি, এই দেশগুলোর কোনো কনসুলেট সেকশন আমাদের কাছে নাই। যার ফলে আমাদেরকে যেটি করতে হয়, পার্শ্ববর্তী দেশ বা ইন্ডিয়া বা যেখানে অ্যাসাইন থাকে ওই কান্ট্রি ভিসা নেওয়ার জন্য, আমাদেরকে সেই দেশে যেতে হয়। সেখানে কর্মী নিয়ে ভিসা করে বা পাসপোর্ট ক্যারি করে ভিসা করে ভেরি ডিফিকাল্ট। আপনি যদি লার্জ স্কেলে কাজ করেন, এটি কোনোভাবেই সম্ভব নয়। তাহলে আমরা কি দেখছি, যে কথাটি আপনি বলছিলেন যে প্ল্যানিং, এখন আমাদের যেটি দরকার সেটি হলো যে আমরা যারা এইসব দেশের লোক যাচ্ছে, সেখানে সরকারিভাবে ইমিডিয়েটলি একটি ব্যবস্থাপনা করা দরকার, যাতে কি হতে পারে আপনার যেহেতু কনসুলেট সেকশন নাই, তাহলে আমরা আরেকটা পদ্ধতি হতে পারে, সেটি হলো যে মাসে একবার করে যদি ওদের কনসুলেট সেকশন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যদি ব্যবস্থা করা হয়, যে তারা মাসে একবার করে একটি ডেট দিয়ে আসবে, 2-3 দিন কাজ করবে, তাহলে আমাদের কাছে যে ভিসাগুলো আমরা রেডি করবো, প্রস্তুত করবো, তারা ওই ভিসাগুলো স্ট্যাম্প করে চলে গেল। এগুলো যদি আমরা না করতে পারি, তাহলে আমরা 2 জন, 5 জন, 10 জন বা 100 জন কর্মী পাঠানো, এটি কিন্তু বছরে একটি দেশে এটি কিন্তু টার্গেট নয়। মিনিমাম 10 থেকে 15,000, 20,000 যদি কর্মী আমরা একটি দেশে না পাঠাতে পারি, তাহলে সেটিকে আমরা আমাদের ইফেক্টিভ বা আমাদের মানে পটেনশিয়াল শ্রম বাজার আমরা বলবো না। আমরা বলতে পারি যে আমরা নতুন বাজারে পেনিট্রেট করছি, এটি হতে পারে, কিন্তু পটেনশিয়াল হতে হবে যখনই আমি 10,000 উপরে কর্মী, আর 10,000 উপরে কর্মী পাঠাতে গেলে আপনার ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা তৈরি করতে না পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা সেই সুফলটা পাবো না। তাহলে আমাদের কিন্তু ইমিডিয়েটলি এখানে আমি যেটা বলছি, যে হাসান ভাই যে কথাটি বলছিলেন, আমরা বর্তমানে আমরা এটাকে, আমি জানি না এটা কিভাবে বলবো, এটাকে আমরা বলছি যে অনেকটা এই সেক্টরের জন্য একটি জরুরি অবস্থা, এই সেক্টরের জন্য, অভিবাসন সেক্টরের জন্য একটি জরুরি অবস্থা। সেখানে আমাদেরকে সবাই মিলে কাজ করতে হবে। কিভাবে? কনসার্ন মিনিস্ট্রি, যেমন আমি বিমানের কথা বললাম, বিমান আছে, হেলথ আছে, কারণ আমাদের কিন্তু অনেকগুলো প্রোটোকল এখন মেনটেন করতে হচ্ছে ওয়ার্কারদের। কেমন? যেমন আমরা বলছি যে এই যে টিকা দেওয়ার সুযোগ হয়েছে, এখন এখানে আমরা বলছি যে প্রায়োরিটি হিসেবে যারা বিদেশে যান, তাদেরকে যদি আমরা সেভ করতে পারি, আমাদের এই কর্মী ভাইদের রক্তের পয়সায় বা ঘামের পয়সায় আমরা চলছি, দেশ চলছে, তাহলে ওয়াই দে আর নট বিন গিভেন প্রায়োরিটি, যে তাদেরকে আমরা কেন টিকাটি দিয়ে বিদেশে পাঠাবো না? তাহলে এই সুযোগটা আমরা তাদেরকে যদি ইনক্লুড করতে পারি অ্যাজ এ ফ্রন্ট লাইনার হিসাবে, তাহলে তারা কিন্তু সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এটি যেমন আমাদের করবার দরকার, বিভিন্ন ভাবে এমবেসি গুলোকে ইফেক্টিভ করা দরকার। আমরা সেই জন্য বলছি হেলথ, হোম, আপনার বিমান মন্ত্রণালয়, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে, ফরেন মিনিস্ট্রি, সবাইকে নিয়ে একটি কোঅর্ডিনেশন সেল করে এই মুহূর্তে যেটি দরকার, যেখানে আমাদের কর্মী বেশি পাক, কারণ আমরা কিন্তু যেটি অলরেডি ব্যাখ্যা করেছেন হাসান সাহেব, যে আমরা 7 লক্ষ জায়গায় 2 লক্ষ কর্মী পাঠাতে পেরেছি। এখন এই সমাজে আমাদের যে ডিমান্ড আছে, সেই সংখ্যাটা যদি আমরা বাড়াতে পারি, তাহলে কিন্তু আমরা কিছুটা হলেও কভার করতে পারবো। তাহলে সেটি করবার জন্য আমাদের কিন্তু কতগুলো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ইমিডিয়েটলি নিতে হবে, মুভমেন্টটাকে আমাদের ফাস্টটা করতে হবে। যেমন একটি প্রক্রিয়াধীন ভিসা যদি আমরা করি, আমাদের দেশের যে সমস্যা বা যে অবস্থাগুলো আছে, প্রায় 45 থেকে 60 দিন লাগে। পার্শ্ববর্তী একটি দেশ কিন্তু 3 সপ্তাহে কর্মী পাঠিয়ে দেয়। তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে দেখা দরকার এখন আমাদের বটলনেক গুলো কোথায়, কেন আমরা পাচ্ছি না। যেমন আমরা একটা জায়গায় যদি আপনাকে এক্সাম্পল হিসেবে বলি, আমাদের মিডল ইস্টের সব জায়গায় যেতে পুলিশ ক্লিয়ারেন্স লাগে, স্পেশালি সৌদি আরবে, কারণ আমার এখানে 80% লোক যায়। এখন এই পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করতে জনাব শামীম আহমেদ চৌধুরী নোমান, আমি আপনার কাছে এখানে একটু থামাবো। আমরা মূলত সমাধানের পথ কিন্তু অনেকগুলো আছে, এবং সমাধানের পথ খোঁজার জন্য আমি আপনাদের দুজনের কাছে আরেকবার আসবো। এই মুহূর্তে আমরা একটু থামবো। আমরা অনুষ্ঠানের পর্যায়ে ছোট একটি বিরতি নিচ্ছি। আপনারা দুজন আমাদের সাথে যুক্ত আছেন, থাকুন যুক্ত। দর্শক, নিচ্ছি বিরতি। আরেকবার স্বাগত জানাচ্ছি ইভেলি বিশ্বংলাপে। আমরা আজ শ্রম বাজারের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করছিলাম। আমাদের সাথে দুজন অতিথি এখনো যুক্ত আছেন। জনাব শামীম আহমেদ চৌধুরী নোমান আছেন জনাব শরীফুল হাসান। জনাব শামীম আহমেদ চৌধুরী নোমান, আপনার কাছে এবার একটু প্রথমে যেতে চাই যে অনেকগুলো চ্যালেঞ্জ কিন্তু এর মধ্যে আমরা জেনেছি। আপনারা দুজনই বলেছেন মূলত প্রযুক্তির যে উন্নয়ন, সেটি আমরা সামনে দেখতে পাচ্ছি, এবং প্রযুক্তি খাতে ব্যাপক হারে কর্মসংস্থানের সুযোগ আছে দেশে বিদেশে, এবং সেই সাথে অনেকগুলো প্রশ্ন উঠে আসে
আসে, আপনারা বলছিলেন যে যথাযথ আমাদের বিশাল একটা মানব সম্পদ আছে, সেই মানব সম্পদকে সেই জায়গায় নিয়ে যাওয়া এবং তাদের শিক্ষার জায়গাটা ঠিক করা, এগুলো কিন্তু সবই চ্যালেঞ্জ। আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের ট্রেনিং সব কিছুই কিন্তু চ্যালেঞ্জের মধ্যে আছে। সব কিছু মিলিয়ে আসলে বর্তমান সময়ে কোন ধরনের উদ্যোগগুলো সবার আগে নেওয়া দরকার ভবিষ্যতের বাজারকে কেন্দ্র করে আমাদের শ্রম বাজারকে সাজানোর জন্য? যেমন নোমান, আপনার কাছে একটু যাব। আপনাকে যেটি হয়েছে যে কথাটি আপনি দিয়েছেন, আসলে আমাদের অনেকগুলো কাজ বর্তমান মন্ত্রী মহোদয় আশা করে মন্ত্রণালয় বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। যেমন সবচেয়ে আগে আমাদের একটি ডিজিটালাইজ প্ল্যাটফর্ম দরকার। আমাদের যে পুরো প্রক্রিয়াটা যে চলছে, আমাদের পুরো প্রক্রিয়াটা কিন্তু ম্যানুয়ালি চলছে। এইটাতে আমাদের মাইগ্রেশন কল বলি, আমাদের যে সেক্টরের ডিসিপ্লিনের কথা বলা হয়, আমরা যতক্ষণ পর্যন্ত একটি সিস্টেম ডেভেলপ না করতে পারবো, আমরা অনলাইন বেস কাজ করতে না পারবো, যেমন আমরা ইমিগ্রেশনকে করি, এখন ইমিগ্রেশনটা কিন্তু অনলাইন করা সম্ভব। তাতে আমার যে কথাটা আমি বললাম যে আমাদের যে টোটাল প্রসেসিং টাইমটা এটাকে কমানো সম্ভব, এই জন্য আমরা বেশ কিছু প্রস্তাবনা মন্ত্রণালয় দিয়েছি এবং মন্ত্রণালয় সেগুলো আমলে নিয়েছেন এবং কিছু কাজ হচ্ছে। আপনি জানেন যে কিছু কাজ করতে গেলে সময় লাগে, তবে আগামী 1-2 বছরে একটা ভালো বিশাল পরিবর্তন এই সেক্টরে আসবে। আরেকটি হলো অবকাঠামো, যেটা আমাদের ট্রেনিং, আমাদের কিন্তু স্কিলের আমরা এতদিন ধরে যেটা হয়ে আসছে যে স্কিলের কিন্তু আমরা শুধু ল্যাঙ্গুয়েজের উপরে কাজ করেছি। এখন দেখা যাচ্ছে যে না, আমাদের কারিগরি বিদ্যার উপরে, কারিগরি বিদ্যা নয়, কারিগরি বিদ্যা তো আপনার লাগবে, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো কমিউনিকেশন স্কিল। আমরা যদি আমার কর্মীটাকে ওয়েল কমিউনিকেট করতে না পারি, তাহলে কিন্তু আমরা স্যালারিতে মাইর খাচ্ছি। আমার একই কর্মী একই কাজ করছেন একই দেশে দিয়ে, অথচ অন্য দেশের কর্মী আমার অলমোস্ট ডাবলের উপরে বেতন পাচ্ছেন, বিকজ অফ হি ইজ কমিউনিকেবল এন্ড হি ইজ হোল্ডিং দ্য বেটার পজিশন। আপগ্রেডের পজিশন গুলো নিয়ে যাচ্ছেন, আমরা লোয়ার গ্রেডে কাজ করছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফিজিক্যাল ফিটনেস বলি, কর্মদক্ষতা বলি, সব দিক থেকে ঠিক আছে, একটা জায়গায় আমরা মাইর খাচ্ছি, সেটা হলো আমরা কমিউনিকেট করতে পারছি না। তো এই জায়গাটা আমাদের কাছে ভীষণ জোর দিতে হবে। আরেকটা আমি বলবো যে আমাদের প্রাইমারি এডুকেশন, যেহেতু আমাদের মাইগ্রেশন ইজ এ পার্ট অফ আওয়ার ন্যাশনাল কি বলবো ইকোনমি বলি, আমাদের জাতীয় জীবনে কিন্তু এটি একটা বিশাল অবদান। তাহলে আমরা ওয়াই উই আর টেকিং এই যে আমরা যে আমাদের মাইগ্রেশনটাকে একটা সাবজেক্ট হিসেবে নিয়ে এর যে প্রয়োজনীয়তা, আমরা যদি সেই প্রাইমারি লেভেল থেকে সেই এডুকেশন সিস্টেমটার মধ্যে আমরা যদি টেকনিক্যাল আসপেক্ট গুলো নিয়ে আসি, যেমন উড ওয়ার্কিং, যেটা আমরা কার্পেন্টিং বলি, আমরা ইলেকট্রিক কাজ বলি, প্লাম্বিং বলি, এগুলো কিন্তু তারা কিন্তু খুব মজা করে পড়বে। এই যে তার ওই সময় যদি আমরা শিক্ষাটা দিতে পারি, পরবর্তীতে কিন্তু আপনার জন্য একটা অ্যাসেট হচ্ছে। তাহলে আমাদের পুরো শিক্ষা ব্যবস্থায় মাইগ্রেশন ফ্রেন্ডলি শিক্ষা ব্যবস্থা নিয়ে আসতে হবে। সেকেন্ডলি হলো আমাদের যেটি দরকার, সেটি হলো আমাদের যে ট্রেনিং সেন্টার গুলো আছে সেগুলোকে ঠেলে সাজানো দরকার। সেখানে তাহলে তাদের সবাইকে তাদের এখান থেকে ট্রেন করা দরকার, কাজগুলো সমন্বিত ভাবে করি, তাহলে কিন্তু আপনি দেখবেন যে ইউ হ্যাভ এ হিউজ অ্যাসেট। এখন প্রশ্ন হচ্ছে আমরা কত দ্রুত এই অ্যাসেটকে কাজে লাগাতে পারি, আমরা এদেরকে তৈরি করতে পারি। আমাদের বিজনেসের শ্রম বাজারের জন্য দৌড়াতে হবে না, ইফ ইউ প্রিপেয়ার ইউর পিপল। এন্ড আমরা আরেকটা জায়গায় বলবো যে আমাদের যে এমবিসি আছে মিশন, আমাদের কিন্তু আমাদের মিশন গুলোর চিন্তাধারায় কিন্তু এখন আসতে হবে মাইগ্রেশন ডিপ্লোমেসি। যেটা আমরা বলছি যে আমার মানব সম্পদ আছে যারা অ্যাপয়েন্টেড হবেন বাইরে বিদেশে বিভিন্ন মিশনে, তাদের টার্গেটই থাকতে হবে যে ইয়ার এন্ডে উনি কত লোক ওই দেশে আমাদের কর্মসংস্থান করতে পেরেছেন। আমরা যদি এইভাবে মিলে কাজ করতে পারি, আই এম শিওর যে এই মাইগ্রেশন সেক্টর আপনার এই দেশের নট অনলি আমরা যেটা পাচ্ছি 18-20, এটা 30-এর উপরে চলে যাবে আমাদের রেমিটেন্স। সবচেয়ে বড় হচ্ছে রেমিটেন্স, হচ্ছে বড় হচ্ছে এমপ্লয়মেন্ট। আমরা যদি 10 থেকে 15 লক্ষ লোক প্রতি বছর এমপ্লয়মেন্ট করতে পারি, ইটস এ হিউজ অ্যাসেট ফর ইউ। সেকেন্ডলি আমাদের যে মার্কেট, আমাদের একটা জায়গায় খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু আমাদের সমস্ত মার্কেট গুলোকে আমরা ওপেন রাখতে পারছি না। একটা বন্ধ হয়তো 10টা বন্ধ হয়তো একটা দরকার, কি রিজনের জন্য আমাদের ম্যানেজ করে লাইক আদার কান্ট্রি সোর্সিং কান্ট্রি যারা আছে তাদের মতো যদি আমাদের সব মার্কেট গুলোকে আমরা কন্টিনিউয়াস করে রাখতে পারি, সেখানে কিন্তু মাইগ্রেশন কস্ট দেখবেন আপনি এটা নিয়ে কথাও বলতে হবে না, কারণ মাইগ্রেশন কস্ট অটোমেটিক্যালি উইল ফল করবে, বিকজ অফ ইট সাপ্লাই এন্ড ডিমান্ডের উপর ডিপেন্ড করে। তো এই জিনিসগুলো যদি আমরা ব্যবস্থাপনায় নিয়ে আসতে পারি, যেটি অনেক কাজ হচ্ছে, বাট এতে সময় দরকার, আমরা আরেকটু স্পিড আপ করে যদি করি, ফুললি উইল হ্যাভ এ ভেরি গুড রেজাল্ট। জি, অনেক ধন্যবাদ। অনেকগুলো বিষয় কিন্তু উঠে এসেছে আপনার কথায়, বিশেষ করে নীতিগত কিছু সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা আপনি বলছিলেন যে কিছু সিদ্ধান্ত নিলে এবং দ্রুত যদি আমরা সেগুলো বাস্তবায়নের দিকে যেতে পারি, তাহলে কিন্তু
মাইগ্রেশনের যে বেস লাইন, সেই বেস লাইনটা ঠিক করার ক্ষেত্রে অনেকটা কাজে আসবে। জনাব শরীফুল হাসান, আপনার কাছে যাব। মূলত আমি দুইটি প্রসঙ্গ নিয়ে আপনার কাছে যেতে চাই। শামীম ভাই যেটি বলছিলেন যে মাইগ্রেশন ফ্রেন্ডলি শিক্ষা ব্যবস্থা আমাদের দরকার। শিক্ষা ব্যবস্থায় আমরা দেখতে পেয়েছি আমাদের প্রত্যেকটি খাত কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় কিছুটা দুর্বলতা আমরা দেখতে পাই। আমাদের গতানুগতিক শিক্ষা ব্যবস্থা দিয়ে কিন্তু আমাদের খাতভিত্তিক যে দক্ষতা উন্নয়নের জায়গাটা, যে মানব সম্পদ গড়ার যে জায়গাটা, সেটি কিন্তু কিছু না কিছু শর্টকামিংস থেকে যাচ্ছে। সেক্ষেত্রে মাইগ্রেশন ফ্রেন্ডলি শিক্ষা ব্যবস্থা কিভাবে করা যায়, সেখানে কি কি ইনক্লুড করা দরকার, তার পাশাপাশি আমাদের গবেষণার জায়গাটা কতটা ওয়াইডনেস করা যায় বা গবেষণার জায়গাটা কতটুকু বাড়ানো যায়, সে বিষয়ে একটু বলবেন। না ঠিক, আমি আসলে মাইগ্রেশন ফ্রেন্ডলি আমাদের সম্পদ, মানব সম্পদ তৈরি করতে হবে বিষয়টার ব্যাখ্যাটা যদি নোমান হয়তো এটা মিন করেছেন, বা আমিও যেটা বলতে চাই, আসলে দক্ষ মানব সম্পদ তৈরি করা দেশের মধ্যেও। আপনি যদি দেখেন আমাদের যেই পরিমাণ ছেলে মেয়ে প্রতি বছর 20-22 লাখ ছেলে মেয়ে ইউনিভার্সিটিতে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে বের হয়, আপনি যে কোনো রিক্রুটমেন্ট বা নিয়োগ বোর্ডে থাকেন, আমাদের বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ছেলে পেলে শুদ্ধভাবে 1 পৃষ্ঠা ইংরেজি লিখবে, এক্সেল জানবে, কম্পিউটার জানবে, এইরকম ছেলে মেয়ের সংখ্যা আপনি খুবই কম পাবেন। কাজেই আমরা আসলে আমাদের দেশের ভেতরেও কিন্তু খুব দক্ষ মানব সম্পদ নেই। দক্ষ মানব সম্পদ নেই বলেই আপনি গার্মেন্টস সেক্টর, যেটা প্রায় 3 দশকের বেশি সময় ধরে চলছে, দেখবেন বড় বড় পোস্টে সব চাকরি করে বিদেশি লোক, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, ওই জায়গাগুলোতে নিয়ে আসা। এই যে বিভিন্ন দেশের লোকজন চাকরি করছে, তার মানে আমাদের লোকজনকে আমরা টেকনিক্যালি সাউন্ড করতে পারিনি। তো এই যে পারিনি, এটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সত্য, এটা পাবলিক বিশ্ববিদ্যালয়, টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় সবার ক্ষেত্রে সত্য। কারণটা হচ্ছে আমাদের দক্ষ হওয়ার চেয়েও একটা সার্টিফিকেট পাওয়ার দিকে আমাদের চোখ বেশি। অনার্সের একটা ডিগ্রি আছে, মাস্টার্স একটা ডিগ্রি আছে, সেই ডিগ্রি 4 বছর বা 5 বছর পরে আমরা কি শিখলাম তার চেয়েও বেশি ওই ডিগ্রিটাকে ইউজ করে আপনি দেখবেন, আপনি কোন একটা টেকনিক্যাল পদে রিক্রুটমেন্টের জন্য লোক চান, বেতন বেশি 20-25-30 হাজার, আপনি লোক পাবেন না। কিন্তু আপনি একটা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বা সরকারি দপ্তর একটা অফিস সহকারী খোঁজেন, আপনি লাখ লাখ লোক পাবেন। এই যে জাতিগতভাবে যে আমরা দক্ষ হয়ে তৈরি না হওয়া, সেটার কারণটা হচ্ছে আমাদের আসলে শিক্ষাটা, সেই যে ব্রিটিশ আমলে করা কেরানি নির্ভর যে শিক্ষা, সেইটার প্রতি যে আমাদের নজর। আপনি ড্রাইভিং জানলে ক্ষতিটা কি, আপনি ইলেকট্রিশিয়ানের কাজ জানলে ক্ষতিটা কি, এই যে মূল লেখার পাশাপাশি কারিগরি ভিত্তিক যে শিক্ষাটা, সেটা কিন্তু আমাদের নেই। একটা দেশের সবাইকে অনার্স পাস হতে হবে, সবাইকে মাস্টার্স পাস করতে হবে, এই শিক্ষাটা আমার কাছে মনে হয় না প্রথম শিক্ষার উদ্দেশ্য তো সেটা নয়। আর শিক্ষার উদ্দেশ্য যদি ভালো মানুষ তৈরি করা হয়, লোক তৈরি করে, সেটা একটা জিনিস। আর একটা হচ্ছে আপনি টেকনিক্যাল লোক তৈরি করা, যেমন আপনি ম্যাট্রিক বা ইন্টারমিডিয়েট পর একটা বেসিক এডুকেশনের পর লোককে কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করেন। আমার জাতিগতভাবে আমরা কারিগরি শিক্ষার প্রতি আমরা আগ্রহ দেখি না। আমরা মনে করি খারাপ ছেলে মেয়েরা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে। একটু ছোট করে গবেষণার জায়গাটা যদি বলতেন যে আমাদের বাংলাদেশে গবেষণা কতটুকু হচ্ছে, সেটা যদি। প্রথম জায়গাটা তো হচ্ছে আমাদের শিক্ষার জায়গাটাতে, এবং গবেষণার জায়গা যদি বলেন, সেটা তো আন্তর্জাতিক ভাবে যতগুলো প্রতিবেদন তাতে দেখা যাচ্ছে আমরা জ্ঞান গবেষণায় এগুলো পৃথিবীর তলানি দেশগুলোর মধ্যে একটা। আমাদের সবকিছু হচ্ছে জোড়াতালি লাগিয়ে, মানে আজকে যেটা হবে সেটা দিয়ে চলা। 10 বছর বা 20 বছর পরে কি হবে, আপনি ঢাকা চিটাং যখন 4 লেন করছেন, তখন 4 লেন না, আপনার 8 লেন লাগবে। এটা 30 বছর আগে লাগতো। বা আমাদের যে আজকে থেকে 50 বছর পর কি হবে, 20 বছর পরে কি হবে, সেই অনুযায়ী যে গবেষণা করে এখন থেকে ব্যবস্থা নেওয়া, সেই জায়গাটাতে আমরা পিছিয়ে আছি। আমাদের সবই হচ্ছে এখনকার করো, এই মুহূর্তে কিছু একটা করো, যার কারণে আমাদের ভবিষ্যতের প্রস্তুতি থাকে না। সেই জায়গাটাতে আমার মনে হয় গবেষণা জরুরি, নীতিগতভাবে চিন্তা ভাবনা জরুরি, যে আমরা কোন জায়গায় যাব, কিভাবে করব, 20 বছর পর কোন দেশের কোন ধরনের কর্মী লাগবে, সেই অনুযায়ী তৈরি করে। আপনি কিচ্ছু দরকার না, আপনি সারা পৃথিবীতে আমাদের যেহেতু 17 কোটি লোক আছে, আপনি শুধু 3-4-5 লাখ নার্স এবং কেয়ার গিভার তৈরি করেন, আপনার ইউরোপ সমস্ত দেশগুলোতে আপনি যে পরিমাণ লোক দিতে পারবেন। আপনি আমাদের মাদ্রাসা এত ছেলে মেয়ে পড়ে, আপনি তাদেরকে আরবি জানে, তাদেরকে আপনি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দেন, তারা ড্রাইভার, ইলেকট্রিশিয়ান, নানান কাজ শিখে যাক। এই যে পরিকল্পনাগুলো নেওয়া, মানে আমাদের বাস্তবতার সাথে এগুলো কোনো মিল নাই বলে কিন্তু আমাদের জাতিগতভাবে সর্বক্ষেত্রে সর্বসংকট হচ্ছে এইটা। জি, অনেক ধন্যবাদ শামীম আহমেদ চৌধুরী নোমান, আপনি আছেন। মূলত আমরা একদম শেষ প্রান্তে আছি, যদি এই সমাধানের পথে আমরা আছি, কি কি আসলে যদি কোনো কিছু আপনি অ্যাড করতে চান, আমরা একদম শেষ প্রান্তে। জনাব নোমান। না, আমার মনে হয় নোমান ভাই যদি
বোধহয় একটা- নোমান ভাই এই মুহূর্তে অফলাইন আছেন। আমি শরীফ ভাই আপনার কাছে তাহলে আরেকটি বিষয় আমরা যেতে চাই। মূলত আমরা দেখেছি যে বারবার কিন্তু বাংলাদেশের শ্রমিকদের বলা হচ্ছে যে বৈধ পথে যাওয়ার জন্য, কিন্তু তারপরও মানুষ কিন্তু দালাল চক্রের মধ্যে পড়ে যাচ্ছে। বৈধ পথে গেলে অনেক সুবিধা অসুবিধা বলা হচ্ছে, কিন্তু তারপরেও মানুষ জেনে শুনে দালাল চক্রের মধ্যে পড়ছে। এখানে আসলে গ্যাপটা কোথায়? বৈধ পথে গেলে আমাদের যে সুবিধা, আমাদের যে লিগ্যালিটি পাচ্ছি, সেই বিষয়গুলো কি তাদের কাছে বোঝানো হচ্ছে না, নাকি তারা বোকামি করেই মূলত দালাল চক্রে পড়ছে? কি বলবেন এই বিষয়ে, একদম ছোট্ট করে বলবেন। আমাদের আসলে লোকজনের ওই যে যে কোনো মূল্যে বিদেশ যাওয়ার একটা প্রবণতা, যে আমি যে কোনো মূল্যে চলে যাব, সে যেহেতু দক্ষ হয়ে যাবে, ট্রেনিং নেবে, এইটার প্রতি নাই। সে হচ্ছে চিন্তা করছে বিদেশ যাবে, কালই তাকে বিদেশ যেতে হবে, তার ধারণা পরশুদিন থেকে সে টাকা আয় করবে। কিন্তু যে সময় নিয়ে ট্রেনিং নিবে, জানবে, বুঝবে, আমরা এত সচেতনতা টেলিভিশন মিডিয়া হচ্ছে, কিন্তু মানুষগুলো যদি না বদলায়, সে জানে সমুদ্রপথ পাড়ি দিয়ে ইউরোপে যাওয়া গেলে জীবনের ঝুঁকি আছে, জেনে শুনেও বারবার যাচ্ছে। জি। আজকে এই জন্য প্রথম দায়িত্ব আসলে আমাদের নাগরিকদের নেওয়া উচিত, আর সার্বিকভাবে রিক্রুটিং বা রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থাপনা তৈরি করা, সে জায়গাও কিন্তু আমাদের যথেষ্ট ঘাটতি রয়েছে। তাদেরকে যে অল্টারনেটিভ সেবা দেওয়া, সেটাও আমরা পারিনি। এই দুটো সমন্বয় না হলে ব্যক্তি সচেতনতা যেমন জরুরি, সেমনি প্রাতিষ্ঠানিকরণটাও খুব জরুরি। আমাদের ম্যান পাওয়ার সেক্টরটাতে আমাদের বিএমইটি, ডেমো, রিক্রুটিং এজেন্সি, এই সমস্ত জায়গাগুলোতে সার্ভিস ডেলিভারির ক্ষেত্রে প্রাতিষ্ঠানিকরণ ভাবে এখনো কিছু দাঁড়ায়নি, যার কারণে মধ্যস্বত্বভোগীরা তারা এই জায়গাটা কন্ট্রোল করছে, এবং সমস্ত সংকটের উৎপত্তিটা কিন্তু এইখানে। জি, অনেক ধন্যবাদ জনাব শরীফুল হাসান, এবং আমাদের সাথে ছিলেন জনাব শামীম আহমেদ চৌধুরী নোমান। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের ইভ্যালি বিশ্বংলাপে শ্রমবাজারের চ্যালেঞ্জ নিয়ে আপনারা আলোচনা করলেন এবং বেশ কিছু সমাধানের পথ আপনারা দেখিয়েছেন। সবচেয়ে বড় বিষয়, গোড়া থেকে সবকিছু সমাধান করে ঢেলে সাজিয়ে রাজনৈতিকভাবে নীতিগত সিদ্ধান্ত নিয়ে সেটার বাস্তবায়ন, যথাযথ বাস্তবায়নের বিষয়ে আপনারা বেশ ভালোভাবে গুরুত্ব দিয়েছেন। জনাব শরীফুল হাসান এবং জনাব শামীম আহমেদ চৌধুরী নোমান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের ইভ্যালি বিশ্বংলাপে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। ধন্যবাদ সবাইকে।